নমস্কার, আমি শম্পা। আজও চলে এসেছি একটি ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে। গল্পটির নাম অভিশপ্ত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমার জীবনে সেই একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল। বছর তিনেক আগেকার কথা। আমাকে বরিশালের ওধারে যেতে হয়েছিল একটা কাজে। ও অঞ্চলে একটা গঞ্জ থেকে বেলা প্রায় 12টার সময় নৌকায় উঠলুম। আমার সঙ্গে এক নৌকায় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্পে গুজবে সময় কাটতে লাগলো। সময়টা পুজোর পরেই। দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল। মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টিও পড়তে শুরু হলো। সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হলো। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লুম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া। চোখে কেমন সব একটা নতুন নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টি স্নাত কেয়ার জঙ্গলে মেঘের আদো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকমিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি বেত ফার্ন গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছোঁয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম। বরিশালের সে অংশটা সুন্দরবনের কাছাকাছি। ছোট ছোট খাল ও নদী চারিধারে। সমুদ্র খুব দূরে নয়, 10-15 মাইল দক্ষিণ পশ্চিমে হাতিয়া ও সন্দ্বীপ। আর একটু রাত হলো। খালের দুপারে নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো। এ অংশে লোকের বসতি একেবারে নেই, শুধু ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাতে আর বাইরে থাকবেন না, আসুন ছোয়ের মধ্যে, এইসব জঙ্গলে, বুঝলেন না? তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন। তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন। তারই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন। সেই সব গল্প। রাত প্রায় 12টার কাছাকাছি হলো। মাঝি আমাদের নৌকায় ছিল মোটে একটি। সে বলে উঠল, বাবু, একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে। এত রাতে একা সেই নদীতে পাড়ি জমাতে পারবো না, এখানেই নৌকা রাখি। নৌকো সেখানেই বাঁধা হলো। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলুম অপ্রশস্ত খালের দুধারে অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল। চারিদিকে কোনো শব্দ নেই। পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে। সঙ্গীকে বললুম, মশাই, এই তো সরু খাল, পাড় থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো নৌকার উপর? সঙ্গী বললেন, না পড়লেই আশ্চর্য হব। শুনে অত্যন্ত পুলকে ছোঁয়ের মধ্যে ঘেঁষে বসলুম। খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললে, আসুন একটু শোয়া যাক, ঘুম তো হবে না, আর ঘুমানো ঠিকই নয়। আসুন একটু চোখ বুজে থাকি। খানিকটা চুপ করে থাকার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। মাঝিও জেগে আছে বলে মনে হলো না। ভাবলুম তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে চেয়ে থাকি। মহাজনদের পথ ধরবার উদ্যোগ করলুম। তারপর যা ঘটল সে আমার জীবনে এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার বন ঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলো। গ্রামোফোন? এ বনে এত রাতে গ্রামোফোন বাজবে কে? কান পেতে শুনলুম, গ্রামোফোন না। অন্ধকারে হিজল হিজান্ত গাছগুলো যেভাবে খুব ঘন হয়ে আছে, সেখান থেকে কারা যেন উচ্চকণ্ঠে আত্মকরুণ সুরে কি বলছে। খানিকটা শুনে মনে হলো সে একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশীর তেতালার ছাদে গ্রামোফোন বাজালে যেমন খানিকটা স্পষ্ট, খানিকটা অস্পষ্ট, অথচ বেশ একটু একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছলো। এও অনেকটা সেইভাবেরই। মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দ কানে গেল, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হলো। তারপরে অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল, আবার তেমনি নিস্তব্ধ হয়ে গেল।
তাড়াতাড়ি ছোঁয়ের বাইরে এলো। চারিপাশের অন্ধকার ঝিঙের বিচির মতো কালো। বনভূমি নীরব, শুধু নৌকার তলায় ভাটার জল কলকল করে বাজছে। আর শেষ রাত্রের বাতাসে জলের ধারে কেয়াঝোপের একটা অস্পষ্ট শব্দ হচ্ছে। পাড় থেকে দূরে হিজল গাছের কালো গুঁড়িগুলো অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলুম সঙ্গীতে ডেকে তুলি, আবার ভাবলুম বেচারিরা ঘুমোচ্ছে, ডেকে কি হবে, তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালুম। তারপর আবার ছোঁয়ের মধ্যে ঢুকতে যাব, এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আত্মকরুণ ঝিঝি পোকার রবের মতন তীক্ষ্ণ স্বর তীরের মতো জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। ওগো নৌকা যাত্রীরা, তোমরা কারা যাচ্ছ? আমরা শ্বাস বন্ধ হয়ে মরলাম, আমাদের ওঠাও ওঠাও, আমাদের বাঁচাও। নৌকার মাঝিটা ধর্মর করে জেগে উঠল। আমি সঙ্গীকে ডাকলুম। মশাই, ও মশাই, উঠুন উঠুন। মাঝি আমার কাছে ঘেঁষে এলো, ভয়ে তার গলার স্বর কাঁপছিল। আল্লাহ আল্লাহ, শুনতে পেয়েছেন বাবু? সঙ্গী উঠে জিজ্ঞাসা করলে, কি কি মশাই, ডাকলেন কেন? কোনো জানোয়ার টানোয়ার নাকি? আমি ব্যাপারটা বললুম। তিনিও তাড়াতাড়ি ছই থেকে বাইরে এলেন। তিনজনে মিলে কান খাড়া করে রইলুম। চারিদিকে আবার চুপ। ভাটার জল নৌকার তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল। সঙ্গী মাঝিকে জিজ্ঞেস করলো, এটা কি তবে? মাঝি বললে, হ্যাঁ বাবু, বাইরে কীর্তি পাশার ঘর। সঙ্গী বললে, তবে তুই এত রাতে এখানে নৌকা রাখলি কেন? বেকুব কোথাকার! তিনজন আছি বলেই রেখেছিলাম বাবু, ভাটার টানে নৌকা পিছিয়ে নেবার তো জো ছিল না। কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললুম, কি মশাই, কি ব্যাপার? আপনি কিছু জানেন নাকি? ভয়ে যত না হোক বিস্ময়ে আমরা কেমন হয়ে গিয়েছিলুম। সঙ্গী বললে, ওরে, তোর সেই কেরোসিনের ডিব্বেটা জাল, আলো জেলে বসে থাকা যাক, রাত এখনো ঢের। মাঝিকে বললুম, তুই শব্দটা শুনতে পেয়েছিলি? হ্যাঁ বাবু, আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুম ভেঙে গেল। আমি আরো দুবার নৌকা পেয়ে যেতে যেতে ও ডাক শুনেছি। এটা এই অঞ্চলে একটা অদ্ভুত ঘটনা। তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এই অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকার মাঝিদের কাছে একটা সুপরিচিত। এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্য নৌকার মাঝিদের পরিচিত নয়। সেটা আপনাকে বলি, শুনুন। তারপর ধুমায়িত কেরোসিনের ডিব্বার আলোয় অন্ধকার বনের বুকে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাস শুনতে লাগলুম। 300 বছর আগেকার কথা। মুনিম খাঁ তখন গৌড়ের সুবাদার। এই অঞ্চলে তখন 12 ভূঁইয়া 2 প্রতাপশালী ভূঁইয়া, রাজা রামচন্দ্র রায় ও ঈশা খাঁ মসনাদি আলী খাঁর খুব প্রভাব। মেঘনার মোহনার বাহির সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে, সেখানে তার মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকারান্বেষণে সেন পক্ষীর মতন ওত পেতে থাকতো। সে সময় এখানে একরকম জঙ্গল ছিল না। এই সমস্ত জায়গা তখন কীর্তি রায়ের অধিকারে ছিল। এইখানে তার সুদৃঢ় দুর্গ ছিল। মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন। তার অধীনে সৈন্য সামন্ত, কামান, যুদ্ধের কোষা সবই ছিল। সন্দ্বীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্য এ অঞ্চলে সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে করতে হতো। এ বনের পশ্চিম ধার দিয়ে তখন একটা বড় খাল বড় নদীতে পড়ত। বনের মধ্যে তার চিহ্ন এখনো আছে। কীর্তি রায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিলেন। তার রাজ্যে এমন সুন্দর মেয়ে কমই ছিল যে তার অন্তঃপুরে একবার না ঢুকেছে। তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যু ছিলেন। তার নিজের অনেকগুলো বড় ছিপ ছিল। আশেপাশের জমিদারি, এমনকি নিজের জমিদারির মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন, স্ত্রীকন্যা লুটপাট করার রূপ মহৎ কার্যে সেগুলি ব্যবহৃত হতো। কীর্তি রায়ের পাশের জমিদারি ছিল কীর্তি রায়ের এক বন্ধু। এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়দের পত্তনিদার। অবশ্য সে সময় অনেক পত্তনিদারের ক্ষমতা এখানকার স্বাধীন রাজার চেয়ে বেশি ছিল। কীর্তি রায়ের বন্ধু মারা গেল। তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ
রায় পিতার জমিদারির ভার পান। নরনারায়ণ তখন সবে যৌবনে পদার্পণ করেছেন। অত্যন্ত সুপুরুষ, বীর ও শক্তিমান। নরনারায়ণ কীর্তি রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সীয় বন্ধু। সেবার কীর্তি রায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন। চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মী দেবী স্বামীর বন্ধু নরনারায়ণ দেবরের মতন স্নেহের চোখে দেখতে লাগলেন। দু একদিনের মধ্যেই কিন্তু সেই স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হলো। নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটি গম্ভীর প্রকৃতির। বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধুপত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতির নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল। স্নান করে উঠেছেন, মাথার তাজ খুঁজে পাওয়া যায় না। নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে আশা ছেড়ে দিয়ে বসে আছেন। হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচেই তাজ চাপা পড়ে আছে। যদিও এর আগে তিনি বালিশের নিচে অনেক খুঁজেছেন। তার প্রিয় তরবারিখানা দুপুর থেকে বিকেলের মধ্যে 5 বার হারিয়ে গেল। আবার 5 বারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল। তাম্বুলে এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগলো যা কোনো কালেই তাম্বুলের উপকরণ নয়। তরল মস্তিষ্ক বন্ধুপত্নীকে কিছুতেই এঁটে উঠতে না পেরে অত্যাচারে জর্জরিত নারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধুর স্ত্রীটি একটু ছিটগ্রস্ত। বন্ধু দুর্দশার চঞ্চল রায় মনে মনে খুব খুশি এলেও বাইরে স্ত্রীকে বললেন, 2 দিনের জন্য এসেছে বেচারি, ওকে তুমি যেরকমভাবে বিব্রত করে তুলছো ও আর কখনো এখানে আসবে না। দিন কয়েক এরকম কাটবার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কী কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হলো। নারায়ণ রায়ও বন্ধুপত্নী কখন কি করে বসে সেই ভয়ে দিন কতক সশঙ্ক অবস্থায় কাল যাপন করবার পর নিজের বজরায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন। যাবার সময় লক্ষ্মীদেবী বলে দিলেন, এবার আবার যখন আসবে ভাই, এমন একজন বিশ্বাসী লোককে সঙ্গে এনো যে দিনরাত তোমার জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে, বুঝলে তো? নরনারায়ণ রায়ের বজরা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাওয়ার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হলো। তখন মধ্যাহ্নকাল। প্রখর রৌদ্রে বজরার দক্ষিণ দিকের দিগ্বলয় প্রসারী জলরাশি সানানো তরোয়ালের মতন ঝকঝক করছিল। সমুদ্রের সে অংশে এমন কোনো নৌকা ছিল না যারা সাহায্য করতে আসতে পারে। সেটা রায়মঙ্গল আর কালাবদর নদীর মুখ, সামনেই বার সমুদ্র, সন্দ্বীপ চ্যানেল, জলদস্যুদের প্রধান ঘাঁটি। নরনারায়ণের বজরার রক্ষীরা কেউ হত হলো, কেউ সাংঘাতিক জখম হলো। নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে উরুদেশে কিসের খোঁচা খেয়ে সজ্ঞান শূন্য হয়ে পড়ল। জ্ঞান হলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন। তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতো জ্বলছে। খানিকক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন যাকে নক্ষত্র বলে মনে হয়েছিল তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র গবাক্ষপথে আগত দিবালোক। নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষের আর্দ্র মেঝের ওপর শুয়ে আছেন। ঘরের দেওয়ালে স্থানে স্থানে সবুজ শ্যাওলার দল গজিয়েছে। আরও কদিন, আরও করাত কেটে গেল। কেউ তার জন্য কোনো খাদ্য আনল না। তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলায় তাদের উদ্দেশ্য। মৃত্যু, সামনে নির্মম মৃত্যু। সে দিনমানও কেটে গেল। আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন দেহ নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষপথের দিবালোক মিলিয়ে গেল। তিনি অন্ধকারের ঘরে পাষাণ শয্যার ক্ষুধাকাতর দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগল। প্রকৃতির একটা ক্লোরোফর্ম আছে, যন্ত্রণা পেয়েও মরছে এমন প্রাণীকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচানোর জন্য সেটা মূর্ত প্রাণীকে অভিভূত করে। ধীরে ধীরে যেন সেই দয়াময়ী মৃত্যুতন্দ্রা এসে তাকেও আশ্রয় করলে। অনেকক্ষণ পরে, কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না। হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রাঘর কেটে গেল। তো নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ ফন্তে দাঁড়িয়ে আছে তার বন্ধুপত্নী লক্ষ্মী দেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মী দেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন। লক্ষ্মী দেবীর হাতে প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন। একবার নরনারায়ণের সন্দেহ হলো, এসব স্বপ্ন নয় তো?
কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় আর্দ্র ভিত্তিগাত্রে সবুজ শ্যাওলার দল স্পষ্ট দেখা যায়। নরনারায়ণ শক্তিমান যুবক, ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ়পদে অগ্রবর্তিনী ক্ষিপগামিনী বন্ধুপত্নীর পশ্চাৎ পশ্চাৎ চললেন। একটা বক্রগতি পাথরের সিঁড়ি দিয়ে ওপরে উঠে একটা দীর্ঘ সুড়ঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তারা কীর্তি রায়ের প্রাসাদের সামনে খালধারে এসে পৌঁছেছেন। লক্ষ্মীদেবী একটা ছোট বেতে বোনা থলি পার করে তার হাতে দিয়ে বললেন, এতে কিছু খাবার আছে, এখানে খেও না। তুমি সাঁতার জানো? খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নিও, তারপর যত শীঘ্রই পারো পালিয়ে যাও। ব্যাপার কি নারায়ণ রায় একটু একটু বুঝলেন। তার বিস্তৃত জমিদারি কীর্তি রায়ের জমিদারির পাশেই এবং তার অবর্তমানে কীর্তি রায় এর ভাগিদার। অত বড় বিস্তৃত ভূসম্পত্তি সৈন্য সামন্ত কীর্তি রায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন? কীর্তি রায় যে মাথা নিচু করে আছেন তার এই কি কারণ নয় যে তার পাশে বাকলা চন্দ্রদ্বীপ, অন্য পাশে ভুলুয়ার প্রতাপশালী ভূঁইয়া রাজার লক্ষণ মাণিক্য। প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধুপত্নীর মুখে সেই চটুল হাস্যরেখার চিহ্নও নেই। তার মুখখানি সহানুভূতিতে ভরা, মাতৃমুখের মতো স্নেহ কোমল হয়ে এসেছে। তাদের চারিপাশে গাঢ় অন্ধকার, মাথার ওপর আকাশের বুক চিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ। নিকটে খালের জল জোর ভাটার টানে তীরের হোগলা গাছ দুলিয়ে কলকল শব্দে বড় নদীর দিকে ছুটেছে। নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞেস করলেন, বৌঠা করুন, চঞ্চল কি এর মধ্যে আছে? লক্ষ্মীদেবী বললেন, না ভাই, তিনি কিচ্ছু জানেন না। এসব শ্বশুর ঠাকুরের কীর্তি, এই জন্য তাকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন। এখন আমার মনে হচ্ছে গৌটোর সব মিথ্যে। নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধুপত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মীদেবী আবার বললেন, আমি আর জানতে পারি খিড়কিঘরের পাইক সর্দার আমায় মা বলে, তাকে দিয়ে দুপুর রাতের পাহারা সব সরিয়ে রেখে দিয়েছিলাম, তাই। নরনারায়ণ বললেন, বৌঠা করুন, ছেলেবেলায় আমার বোন মারা গিয়েছিল, আজ আবার ফিরে এলে তুমি আমার সেই বোন। লক্ষ্মীদেবীর পদ্মের মতন মুখখানি চোখের জলে ভেসে গেল। একটু ইতস্তত করে বলল, ভাই, বলতে সাহস পায়নি, তবুও একটা কথা বলছি, বোন বলে যদি রাখো। নরনারায়ণ জিজ্ঞাসা করলেন, কি কথা বৌঠান? লক্ষ্মীদেবী বললেন, তুমি আমার কাছে বলে যাও ভাই যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না। নরনারায়ণ রায় একটুখানি কি ভাবলেন, তারপর বললেন, তুমি আমার প্রাণ দিলে বৌঠা করুন, তুমি বেঁচে থাকতে আমি কথা দিচ্ছি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট আমি করব না। বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলেন, বৌঠা করুন, তুমি ফিরে যেতে পারবে তো? লক্ষ্মীদেবী বললেন, আমি ঠিক যাব, তুমি কিন্তু যত দূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যেও। নরনারায়ণ রায় সেই ঘনকৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলে পড়ে মিলিয়ে গেলেন। লক্ষ্মীদেবী প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নিভে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্যে দিয়ে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন। একটু দূরে গিয়ে তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটার দুপাশে ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে। ভয়ে তার বুকে রক্ত জমে গেল। সর্বনাশ, এরা কি তবে জানতে পেরেছে? দ্রুত পদে অগ্রসর হয়ে গুপ্ত সুড়ঙ্গের মুখে এসে তিনি দেখলেন সুড়ঙ্গের পথ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কীর্তি রায় বুঝলেন নিজের হাতের আঙুলও যদি বিষাক্ত হয়ে ওঠে তো তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরদিন আবার দিনের আলো ফুটে উঠল, কিন্তু লক্ষ্মীদেবীকে আর কোনো দিনই কেউ দেখেনি। রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল। নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন। গুপ্ত সুড়ঙ্গের দুধারের মুখ বন্ধ করে কীর্তি রায় তার পুত্রবধূর শ্বাসরোধ করে তাকে হত্যা করেছেন। শুনে তিনি চুপ করে রইলেন। এর কিছুদিন পরে তার কানে গেল বাসন তার লক্ষণ রায়ের মেয়ের সঙ্গে শীঘ্র চঞ্চলের বিয়ে। সেদিন রাত্রে চাঁদ উঠলে নিজের প্রাসাদ শিখরে বেড়াতে বেড়াতে চারিদিকে শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ়চিত্ত নরনারায়ণ রায়েরও চোখের পাতা যেন ভিজে উঠল।
তার মনে হলো তার অভাগিনী বউ ঠাকুরনের হৃদয় নিঃসারিত নিষ্পাপ অকলঙ্ক পবিত্র সেনের ঢেউয়ে সারা জগৎ ভেসে যাচ্ছে। মনে হলো তারই অন্তরের শ্যামলতার জ্যোৎস্নাধৌত বনভূমি অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দরী শ্রেয়। নীরব আকাশের তলে তারই চোখের দুষ্টু হাসির তারায় তারায় নবমল্লিকার মতন ফুটে উঠেছে। নরনারায়ণ রায়ের পূর্বপুরুষেরা ছিলেন দুর্ধর্ষ ভূমধিকারী দস্যু। হঠাৎ পূর্বপুরুষদের সেই বড় বড় রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি একরকম ভুলেছিলাম বউ ঠাকুরুন, কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না কখনো। কিছুদিন কেটে গেল। তারপর একদিন শীতের ভোররাত্রে কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তিরায়ের গড়ে খালের মুখ চিপে সুলুপে জাহাজ ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তিরায়ের প্রাসাদ দুর্গের ভিত্তি ঘন ঘন কেঁপে উঠতে লাগলো। কীর্তিরায় শুনলেন আক্রমণকারী নারায়ণ রায় সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সিবাস্টিও গঞ্জালেস উভয়েই সম্মিলিত বহনে 40খানা কোষাখালের মুখে চড়াও হয়েছে। পুরা বহরের বাকি অংশ বাহির নদীতে দাঁড়িয়েছে। এই আক্রমণের জন্য কীর্তিরায় পূর্ব থেকে প্রস্তুত ছিলেন। কেবল প্রস্তুত ছিলেন না, নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য। রাজা রামচন্দ্র রায় এবং রাজা লক্ষণ মাণিক্যের সঙ্গে গঞ্জালেসের কয়েক বছর ধরে শত্রুতা চলে আসছে। এ অবস্থায় গঞ্জালেস যে তাদের পত্তনিদার নারায়ণ রায়ের সঙ্গে যোগ দেবে, এ কীর্তিরায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। তাহলেও কীর্তিরায়ের গড় থেকেও তোপ চলল। গঞ্জালেস সুদক্ষ নৌবীর। তার পরিচালনে 10খানা সুরূপ চড়া ঘুরে গড়ের পাশে ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তিরায়ের নাওয়ারের এক অংশ দ্বারা বাধাপ্রাপ্ত হলো। গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকতে বহর মারা পড়ে। গঞ্জালেস 2খানা কামানবাহী সুরূপ ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পেছনে দাঁড় করালে। গঞ্জালেসের অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডি ভেগা এই বহর খালের মধ্যে ঢুকিয়ে পড়ে গড়ের পশ্চিম দিকে আক্রমণ করবার জন্য আদিষ্ট হল। অতর্কিত আক্রমণে কীর্তিরায়ের নওয়ারা শত্রুবহর কর্তৃক ছিপাটা বোতলের মতন খালের মধ্যে আটকে গেল। বান নদীতে গিয়ে যুদ্ধ দেবার ক্ষমতা তাদের আদৌ রইল না। তবুও তাদের বিক্রম রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারলেন না। কীর্তিরায়ের নৌবহর দুর্বল ছিল না। কীর্তিরায়ের গড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডা সন্দ্বীপ খুব দূরে নয়, কাজে কীর্তিরায়ের নৌবহর সুদৃঢ় করে গড়তে হয়েছিল। বৈকালের দিকে রোজারিওর কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল। নরনারায়ণ দেখলেন প্রায় 30খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে। কীর্তিরায়ের গড়ের কামানগুলো সব চুপ। নদীর দুপারে ঘিরে সন্ধ্যা নেমে আসছে। ঊর্ধ্বে নিস্তব্ধ নীল আকাশ কেবলমাত্র এক ঝাঁক শকুন কীর্তিরায়ের গড়ের ওপর চক্রাকারে ঘুরছে। হঠাৎ নরনারায়ণ রায়ের চোখের সম্মুখে বন্ধুপত্নীর বিদায়ের রাতের সন্ধ্যার পদ্মের মতন বিষাদ ভরা ম্লান মুখখানি, কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল। তীব্র অনুশোচনায় তার মন তখনই ভরে উঠল। তিনি করছেন কি? এইরকম করে কি তিনি তার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছেন? নরনারায়ণ রায় হুকুম জারি করলেন, কীর্তিরায়ের পরিবারে একটা প্রাণীরও যেন প্রাণহানি না হয়। একটু পরেই সংবাদ এলো গড়ের মধ্যে কেউ নেই। নরনারায়ণ রায় চমকে উঠলেন। তিনি তখনই নিজের গড়ের মুখে ঢুকলেন। তিনি এবং গঞ্জালেস গড়ের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন। দেখলেন সত্যিই কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখলেন মূল্যবান দ্রব্যাদি বড় কিছুই নেই। পরদিন দ্বিপ্রহর পর্যন্ত লুটপাট চলল। কীর্তিরায়ের পরিবারের এক প্রাণীরও সন্ধান পাওয়া গেল না। অপরাহ্নে কেবলমাত্র 2খানা সুলুপ খালের মুখে পাহারা রেখে নরনারায়ণ রায় ফিরে চলে গেলেন। এই ঘটনার দিন কয়েক পর পর্তুগিজ জলদস্যুর দল লুটপাট করে চলে গেল। কীর্তিরায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে। আক্রমণের দিন সকালেই এই লোকটি গড় থেকে আরও অনেকের সঙ্গে পালিয়েছিল। ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে সে দেখতে পেলেন একজন আহত মুমূর্ষু লোকটাকে ডেকে কি বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনলে লোকটি কীর্তিরায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী। তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীর মোটামুটি যা বুঝলে তাতে তার কপাল ঘেমে উঠল।
সে বুঝলে কীর্তি রায় তার পরিবারবর্গ এবং ধনরত্ন নিয়ে মাটির নিচে এক গুপ্তস্থানে আশ্রয় নিয়েছেন এবং এই লোকটি একমাত্র তার সন্ধান জানে। তখনকার আমলে এই গুপ্তগৃহগুলি প্রায় সকল বাড়িরই থাকতো এবং এর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউ এগুলো না খুলে দিলে তা থেকে বেরোনোর কোনো উপায় ছিল না। কোথায় সে মাটির নিচে ঘর তা অস্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল। বহু অনুসন্ধানেও গড়ের কোনো অংশে সে গুপ্তগৃহ ছিল সন্ধান পাওয়া গেল না। এই রকম কীর্তি রায় ও তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোন নির্ভীত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যুমুখে পতিত হলেন তার আর কোনো সন্ধানই হলো না। সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বতপ্রমাণ মাটি পাথরের চাপে হতভাগ্যদের সাদা হাড়গুলো কোনো বায়ুশূন্য অন্ধকারে ভূকক্ষে তিলে তিলে গুঁড়ো হচ্ছে। কেউ তার খবর পর্যন্ত জানে না। ওই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলের একটি খাড়ি। খাড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যের ভেতরে কীর্তি রায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনও বর্তমান আছে, দেখা যাবে। খাল থেকে কিছু দূরে অরণ্যের মধ্যে তুষার প্রাচীন বকুল গাছ দেখা যায়। এখনও এ বকুল গাছের সারির মধ্যে দুর্ভেদ্য জঙ্গল আর শুলোকাটার বন। তখন এখানে রাজপথ ছিল। আর খানিকটা গেলে একটা বড় দিঘি চোখে পড়বে। তারই দক্ষিণে কুচো ইটের জঙ্গলাবৃত স্তূপে অর্ধপতিত হাঙরমুখো পাথরের কড়ি, ভাঙা থামের অংশ। বারো ভূঁইয়াদের বাংলা থেকে, রাজা প্রতাপাদিত্য রায়ের বাংলা থেকে বর্তমান যুগের আলোর উকি মারছে। দিঘির যে স্টক সোপানে সকাল সন্ধ্যা তখন অতীত যুগের রাজবধূদের রাঙা পায়ের রাগ ফুটে উঠল। এখন সেখানে দিনের বেলায় বড় বড় বাঘের পায়ের থাবার দাগ পড়ে। গোখরো কেউটে সাপের দল হনা তুলে ঘুরে বেড়ায়। বহুদিন থেকে এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায়, হিজান্ত হিজল গাছের কালো গুড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে পেতের মতো দাঁড়িয়ে থাকে, সন্দীপ চ্যানেলের জোয়ারের ঢেউ লোনার জল খাড়ির মুখে জোনাকির মতন জ্বলতে থাকে, তখন খাল দিয়ে নৌকা বেয়ে যেতে যেতে মোম মধুর সংগ্রাহকেরা কতবার শুনেছে অন্ধকার বনের এক গভীর অংশ থেকে কারা যেন আত্মস্বরে চিৎকার করছে, ওগো পথযাত্রীরা, ওগো যাত্রীরা, আমরা এখানে মারা গেলাম, দয়া করে আমাদের তোলো, ওগো আমাদের তোলো। ভয় বেশি রাত্রে এ পথে কেউ নৌকা বাইতে চায় না। নমস্কার। গল্প পাঠে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আবারও বলছি ক্ষমা করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।